বাংলার আসল অগ্নিকন্যাকে দেখেছেন? তারকেশ্বরের এই ঝুপড়িতে বসবাসকারী বুলটি রয় সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার গেম 2026-এ জোড়া স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন। আর্থিক অভাব নিত্যদিনের সঙ্গী হলেও মনের দৃঢ়তা কিন্তু পর্বত সমান। 2 বাচ্চা আর স্বামীকে নিয়ে চলছে তার এই টানাপোড়ানের সংসার। স্বামী করেন ট্রেনে হকারি, কিন্তু জীবন সম্পর্কে কোনো অভিযোগ নেই। ঘরের প্রতিটি কোণে যেখানেই হাত দেওয়া যায় সেখান থেকেই বেরিয়ে আসছে পুরনো কোনো মেডেল, স্মারক বা সম্বর্ধনা। এইটুকু ছোট্ট কুড়ে চিলতে ঘরের ভেতর 4 জন মানুষ যে বসবাস করতে পারে, তার মধ্যে রান্নাবান্না করে খেয়ে দিয়ে থাকা যায় এবং আন্তর্জাতিক দরবারে এত বড় খেতাব অর্জন করা যায়, সেটা বুলটি রয়কে না দেখলে জানতেই পারতাম না। শুধু এটুকুই অনুশোচনা যে সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়নি। নমস্কার, আমি অমিত। আজকে চলে গেছিলাম বারাসাত থেকে সরাসরি তারকেশ্বরে এই অগ্নিকন্যার গল্প সবার সামনে তুলে ধরার প্রয়াসে। নমস্কার, আমি বুলটি রায়। তারকেশ্বর জয়কৃষ্ণবাজার বটতলায় আমি থাকি। দুবাইতে ওয়ার্ল্ড মাস্টার গেমস হয়েছে, ওখানে 2টো গোল্ড, 1টা সিলভার। আজকে আমি সংসারে লড়াই করছি, প্র্যাকটিসে লড়াই করছি, এমনকি আমি একটা কন্ট্রাকচুয়ালি কাজ করি, সেই কাজেতেও লড়াই করতে হয়। আগামী কাল যেটা আমার স্বপ্ন আছে বা আমার লক্ষ্য আছে, আমি পৌঁছাতে পারবো। আরো 6-7টা ধাপ আছে, ওই ধাপে যাওয়ার জন্য যে 3 ঘন্টা করে 6 ঘন্টার প্র্যাকটিসের দরকার, এটা ফুটের দরকার। আর আমি এই বাড়িতে 14 বছর ভাড়া আছি। আমি ট্রেনে হকারি করে আমার পক্ষে খুব চাপ হয়ে দাঁড়াচ্ছে। সঙ্গে বসে 4 জন তো ওখানে খেতে পারি না, ছেলে মেয়ে ওখানে খেলো, আমরা দুজন এখানে খেলাম। এটা রান্নাঘর, আমার এটাই আলমারি। রাখার জায়গা না থাকলে যেটা হয়, তবে তার ঝুলিয়ে রাখা যাচ্ছে না, কত জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, যে জং ধরে যাচ্ছে, আমাকে ফেলে দিতে হচ্ছে। দেখুন কোথায় রাখতে হচ্ছে। 14 বছরে একবার না, অনেকবার মিডিয়া এসেছে, অনেকবার মিডিয়াকে দেখানোও হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু কিছু করার নেই। ম্যাডাম, স্বামী কতটা সাপোর্টিভ? আদা সাপোর্ট না করলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। ছেলে 8-এ পড়ে, মেয়ে 9-এ পড়ে, পুরোটাই ওনাকে দেখতে হচ্ছে। চালিয়ে এখানে আপনারা 4 জন ঘুমাচ্ছেন? হ্যাঁ, তাই টেবিল ফ্যান আছে ওটাতেই। জাঙ্গিপাড়া থেকে তারকেশ্বরে যে দুবেলা প্র্যাকটিস করতে আসা, তখন কিন্তু ওইভাবে ওখান থেকে নিয়ে যাতায়াত করতে হয়েছে আমাকে। যে কিছু করার নেই, আমার এইভাবেই রাখতে হবে। তিরঙ্গা হাতে নিয়ে বাংলার মেয়ে। যিনি কোচিং করাতেন উনি মারা গেছেন, ওনার শিক্ষাতেই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। নমস্কার বন্ধুরা, আমি অমিত। আজকে পডকাস্টের 4 নাম্বার এপিসোড। সোজা বারাসাত থেকে তারকেশ্বর চলে এসেছি এবং আমার সামনে যে ম্যাডাম রয়েছেন, বুলটি রয়, আমাদের বাংলার মেয়ে এবং ঘরের মেয়ে এবং আন্তর্জাতিক মঞ্চ কাঁপানো মেয়ে। ম্যাডাম কেমন আছেন বলুন? খুব ভালো আছি স্যার, নমস্কার স্যার। আচ্ছা ম্যাডাম, তারকেশ্বর, সেখান থেকে বিদেশ, সামনে জাপানে খেলা আছে, লাস্ট দুবাই, একদম। কেমন যাত্রাটা কেমন ছিল? যাত্রা তো আমার জন্য খুব একদম কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তো যাওয়ার জন্য একটু আর্থিকের বিশাল একটা চাপ হয়ে দাঁড়াচ্ছিল। কেন, আমরা যেহেতু এটা ওয়ার্ল্ড মাস্টার গেমস করছি, তো সেই ক্ষেত্রেতে খরচাটা নাকি আমাদের নিজেদেরই করতে হবে। তো নিজেদের যখন করতে হবে, তখন 2,25,000 থেকে 30,000 টাকার প্যাকেজ। তো আমার এরকম জায়গা থেকে একটা, আপনি বলুন, 2 লাখ বা 1.5 লাখ টাকা খরচা করে যাওয়া আমার পক্ষে অসম্ভব ব্যাপার হয়েছিল। তো আগামীকাল সবাই সাহায্য করেছে, পাশে এসে দাঁড়িয়েছে, তবে আমি দুবাই খেলতে যেতে পেরেছি। তো দুবাই গিয়ে 2টো গোল্ড, 1টা সিলভার আনতে পেরেছি। সব থেকে বড় এটাই, আপনাদের সবার আশীর্বাদ ছিল, ওখান থেকে 2টো গোল্ড, 1টা সিলভার আনতে পেরেছি। একদম, এটা আমাদের কাছে ভাগ্যের ব্যাপার যে আমাদের বাংলার থেকে, তারকেশ্বর থেকে একটা সাদা মাটা জীবনযাপন, অতি সাধারণ জীবনযাপন থেকেও যে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে প্রাইজ আনা যায়, সেটা আপনি করে দেখিয়েছেন। তার জন্য তো একটা তালি প্রথমেই আপনাকে। আমি একটু শুরু থেকে আপনার আসবো, একদম শুরু থেকে আপনার পরিচয়টা দিন। আপনি কি করেন, আপনার বাড়িতে কে রয়েছে এবং আপনার জীবন কীভাবে চলছে? নমস্কার, আমি অ্যাথলেট বুলটি রায়। আজকে আমি 6 বছর বয়স থেকে এখন আমার বয়স 32 বছর এই খেলাধুলার লাইনেই আছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার যেটা বাপের বাড়ি বলা হয়, সেটা জাঙ্গিপাড়া, রায়পুরে। তো তারকেশ্বরে আমি প্র্যাকটিস করতে আসতাম। তারকেশ্বর আমার কোচ ছিলেন শিবপ্রসাদ ধারা, ওনার কাছেই আজকে এখান থেকে যে জার্নিংটা করে, যে প্র্যাকটিসের যে একটা ব্যাপার, সেই প্র্যাকটিসটা করে আজকে এই যে দুবাইয়ে গিয়ে গোল্ড নিয়ে আসা, সব থেকে বড় ব্যাপার। ডিস্ট্রিক্ট থেকে, বেঙ্গল থেকে, ন্যাশনাল থেকে, আজকে ইন্টারন্যাশনাল থেকে, আজকে ওয়ার্ল্ড মিটে দাঁড়িয়ে আছি। ওয়ার্ল্ড মিটে 2টো গোল্ড, 1টা সিলভার নিয়ে এসেছি। আর নেক্সট জাপান আছে, ওটা এখনও সিলেকশান লেটার আসেনি, আমি সেইভাবে কিছু বলতে পারবো না। সিলেকশান লেটার আসলে তবেই আপনাদের জানাতে পারবো। সবথেকে বড় জার্নিংটা আমার খুব কঠিন জার্নি। একদম। এইরকম জীবনযাপন থেকে খেলাধুলার উৎসাহটা আসলে কোথা থেকে, যে আমি খেলাধুলাই করব? আমার মনের জোর প্রচুর ছিল। তো যেহেতু ওখানে মাঠ খুব মাঠ ছিল, প্র্যাকটিসের কোচ ছিল না। তো জাঙ্গিপাড়া থেকে তারকেশ্বর আসার জন্য একটা অর্থের দরকার হয়। তো বাবা মা চাষে খাটে, তো চাষে খেটে 4 বোন 1 ভাই, আর আমার বাবার নাম মনোতোষ সাঁতরা। ওখান থেকে নিয়ে আসার জন্য যেটা অর্থ, খুব চাপের মধ্যে হতো যে একটা ন্যাশনাল খেলতে গেলে 2 বেলা প্র্যাকটিসের দরকার, 3 ঘন্টা
ঘন্টা করে 6 ঘন্টা, তো স্যার বলতো যে 3টের মধ্যেই মাঠে নামতে হবে। তো আচ্ছা। 3টের মধ্যে মাঠে নামার জন্য স্যার যেটা ওই তারকেশ্বরে থেকে আবার জাঙ্গিপাড়া যাওয়া গাড়ি ভাড়াটা প্রচুর বেশি, এবার ফুটেরও দরকার আছে। তো মাকে বলতাম যে মা বাড়ি গেলে তো আসতে পারবো না, আর গেলেও আবার 100 টাকা লাগবে, আমরা 100 টাকা কোথায় পাবো? তো তারকেশ্বর প্ল্যাটফর্মে তো আমরা দুকুর টুকুনটা কাটিয়ে নিতাম মায়ের থামাতে, যেহেতু 3টে থেকে প্র্যাকটিস আমাকে নামতে হবে। তো কি খেতাম জানেন? মুড়ি আর তারকেশ্বরের চপ আর কলা, ওই দিয়ে ছোলা দিয়ে মুড়ি মেখে দুপুরের ওটা মানে যেটাকে লাঞ্চ বলা হয়, সেই দুপুরের খাবার ওটা আমাদের ছিল, মায়ের আর আমার। এই খেয়ে দৌড়, এই খেয়ে দৌড়। ভাবা যায়? আমার সে মনে পড়ছে হিমা দাসের কথা, একদম এক শুনেছিলাম সেই পান্তা ভাত ডাল ভাত খেয়ে দৌড়ের গল্প, আর দ্বিতীয় বাংলায় আপনি, অসাধারণ লাগছে। এই যে যাত্রাটা শুরু হলো, তারপর তো এখন বর্তমানে আপনার পরিস্থিতি, মানে আপনার এখন বাড়িতে কে কে আছে? এখন বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে। স্বামী কি করেন? স্বামী টেনে হকারি করেন। আচ্ছা, স্বামী এখানে সাহায্য করে আপনাকে? হ্যাঁ, স্বামীর সাপোর্ট না থাকলে আজকে আমি এই জায়গায় দুটো ছেলে মেয়েকে ছেড়ে আপনার 15 দিন 10 দিন কখনো 8 দিন কখনো 18 দিন করে চলে যাওয়া। স্বামী পুরোটাই সাপোর্ট করতো। যেমন আমি সকালবেলা হয়তো তাড়াহুড়ো করে উঠলাম, উঠে একটুখানি হয়তো আমি ঝাঁটটা দিতে পারলাম, আর বাদ বাকি বাসন থেকে নিয়ে নেতা থেকে আমার হাজব্যান্ডকেই করতে হতো, যেহেতু আমার টাইম নেই, আমাকে 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। তো আমি যতটা পারলাম আমি করে গেলাম। এবার ছেলে মেয়ে যেটা আছে, ছেলে মেয়ের একটা চান করিয়ে ছেলে মেয়েকে স্কুল দেওয়া। আজকে আমার ছেলে 8-এ পড়ে 9-এ পড়ে। তো যখন ছেলে মেয়ে ছোট ছিল, তো আমি কতটা কি করতে পেরেছি জানি না, কিন্তু স্বামী প্রচুর সাপোর্ট করেছে ছেলে মেয়েকে স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, খাওয়ানো সব কিছু। এবার উনি যতটা করে যখন ওনার কাজে বেরোতো, তারপর পুরো ডিউটিটা আমারই থাকতো। এই ছেলে মেয়ে আজকে চান করিয়ে খাওয়ানো, এ করাও, তারপর আবার 3টে থেকে প্র্যাকটিস যাওয়া, বৈকেলের কাজটা আমি যতটা পারলাম টেনে করে দিয়ে গেল, হাজব্যান্ড এসে আবার ওই কাজটা করলো। এবার সেই হিসেবে মানে স্বামীর সেইভাবে টেনে হকারি করাও হয় না, যেটা একটা 8-9 ঘন্টা ডিউটি করলে মানে কাজ করলে তবেই কিছু টাকা পাওয়া যায়। আগেতে হকারি করলে 2 থেকে 300 টাকা ইনকাম হতো, তাও সারা দিন কাজ করলে তবে 2 থেকে 300 টাকা ইনকাম হয়, বিশেষ করে হকারদের। আর সেই ওই 200 টাকায় নিয়ে সেই ঘর ভাড়া, আমাদের খাবার দাবার, ছেলে মেয়ের খাবার, মানে সেইভাবে ওনার পক্ষে প্রচুর চাপ হয়ে দাঁড়াতো। আর সব থেকে বড় ব্যাপার, একটা খেলাধুলো করতে গেলে একটা গেঞ্জি প্যান্টের দরকার হয়, একটা জুতোর দরকার হয়, একটা ওয়ার্ম আপ করি আমরা একটা আলাদা জুতো, আর রানিং করি সেটার একটা আলাদা জুতো। এবার ওই দুটো জুতো মানে আমার স্বামীর পক্ষে মানে কিনে দেয়া খুব চাপ হয়ে দাঁড়াতো। তো কোথাও কম্পিটিশন করতে গেলে লোকের সঙ্গে জুতো চেয়ে আমি কম্পিটিশন করতে গেছি সেই মুহূর্তটা। আর একটা রানিং শুর দাম আছে মানে খুব কম, তখন গেছে 3000 টাকা 4000 টাকা। আর আপনি একটা কথাই আছে, আপনি যেমন গুড় দেবেন সেরকম মিষ্টি হবে। আমি ডিস্ট্রিক্ট বেঙ্গল পর্যন্ত একটা 2000 টাকার জুতোতে আমি দৌড়াতেই পারি, কেন এটা ঘাসের মাঠ বলে। যখনই কোনো সিনথেটিক মাঠে যাব, তখনই একটু কোম্পানির মানে অ্যাডিডাস, পোমা যেটা এখন আমি করছি, বা অনেকে একটা জুতো আমাকে দিয়েছে, অনেক সবাই সাহায্য করে। আর একটা জুতোর দাম 25,000 টাকা। তো আমি একটা ব্যক্তিকে কখনোই বলতে পারি না যে স্যার আপনি আমাকে 25,000 টাকা দিন। যখনই 25,000 টাকার কথা বলি, সে তো মাথা থেকে পা পর্যন্ত দেখে যে একটা জুতোর দাম 25,000 টাকা। আমাদের মতন গ্রামের জায়গায়, কল্যাণে বাংলার সমাজে মেয়েরা খেলবে বা মেয়েরা দৌড়াবে, এটা পারিপার্শ্বিক দিক কিভাবে দেখেছিল আপনাকে, আর কি কি শিকার হতে হয়েছিল? সেইভাবে আবার যেহেতু গ্রামে বাস করি, গ্রামে আবার একটা ওরকম প্যান্ট গেঞ্জি মানে একটা মানে লোকের চোখে একটা আলাদা ধরনের একটা মানে ছিল, সেটাকে তোয়াক্কা করে এগিয়ে গেলেন কি করে? একদম মানে বাবা বলছে যে কে কি বললো তোমার দেখার দরকার নেই, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। তো বাবার ওই একটা কথাই খুব মাথায় আছে, বাবা খালি বলতো দেখো আমরা তো গরিব মানুষ, আমাদের যেমন হবে খেয়ে সেইভাবেই তোমাকে দৌড়াতে হবে। তো বাবা যখন ওই জুতোর জন্য খুব করছি, বাবার কাছে একটা গরু ছিল, বাবা গরুটা বেচে দিয়ে আমাকে একটা জুতো কিনে দেয়। তো সেইখান থেকে নিয়ে আমি গিয়ে বেঙ্গলে গিয়ে 2টো গোল্ড 1টা সিলভার হয় তখনও। এবার ওই জার্নিংটা থেকে বেরিয়ে আসার পর যত ডিস্ট্রিক্ট থেকে, বেঙ্গল থেকে, ন্যাশনাল যত আগাচ্ছি, তত আমার ধাপ বাড়তে থাকছে। যখনই বাড়তে থাকছে, তখন ওই গেঞ্জি প্যান্ট জুতোর সবটাই বাড়তে থাকছে। এবার 3 ঘন্টা করে 6 ঘন্টা প্র্যাকটিস করলাম, এবলা একটা গেঞ্জি পরে প্র্যাকটিস করলাম, ওই গেঞ্জিটা পরে আর ওবলা প্র্যাকটিস করার মতন কিছু করার থাকে না, কিন্তু ওই গেঞ্জি পরেই করতে হয়েছে। অথচ হাফ দিন ভিজে ছিল, ভিজে পরেই করতে হয়েছে। মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে করতে হচ্ছে। ও বাবা অমুকের মেয়ে এই করছে, কি করবে, যেমন একটা থাকে, ওইভাবে বেরিয়ে এলাম। হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে যখন প্রাইজ আনা শুরু হলো, তখন বাবার বুকটা কেমন হয়েছিল? বাবা বলতো যে আমার মেয়ে পারবে, আমার মেয়ে ভাত খাক মুড়ি খাক, আমার মেয়ে পারবে। ওই যে বাবার একটা জোর বিশ্বাস। আর সব থেকে বড় ব্যাপার, বাবার তো বিশ্বাস ছিল, বাবা নাই জায়গায় না এসে দাঁড় করালে, বা আমার হাজবেন্ড মানে যেইভাবে সাপোর্ট করেছে, তখন বাবা এখন হাজবেন্ড, এবার হাজবেন্ড নাই সাপোর্ট করতো। এই জায়গাতে গিয়ে আপনি ধরুন এই দুবাই গেলাম 15 দিন, আচ্ছা শ্রীলঙ্কা গেলাম
আপনার 12-13 দিন। আচ্ছা, কোথাও বম্বে গেলাম সেখানেও 8 দিন, কোথাও দিল্লি গেলাম সেখানেও 8 দিন, কোথাও মহারাষ্ট্রে গেলাম সেখানেও 8 দিন। মানে এরকম করে এই যে ছেলে মেয়ে ছেড়ে রাখা যাওয়াটা, এটা সবাই মানে সেইভাবে ভালো চোখে নেয় না যে বউ চলে যাচ্ছে আর দেখো বরকে দেখো আজকে হাঁড়ি মারছে, কড়া মারছে। হ্যাঁ, মানে এরকম একটা যেটা সবার কথা তো হয়েছে আপনি আটকাতে পারবেন না, সেটাই। এবারে এই হয়েছে যে বাবা 18 দিন চলে গেল আর দুটো ছেলে কিন্তু মেয়েকে তার রেখে পেছনে যে পরিশ্রম যাত্রা সেটা তখন মানুষ না, দেখে না। ওটা দেখে না। মানে যখন স্বাভাবিক। হ্যাঁ, যখন গোল্ড নিয়ে এলাম আমি, তখন আমার আবার সমাজতালি একেবারে। একদম হ্যাঁ, একদম সেটা একদম। সমস্যা। আমি কি খেয়ে প্র্যাকটিস করলাম, আজকে আমি কিভাবে প্র্যাকটিস করলাম। একদিন আপনার দুবাই যাওয়ার আগেতে প্র্যাকটিস করে ফিরতে একটু দেরি হয়ে গেছে, এই ডিউটি করে ফিরতে একটু দেরি হয়ে গেছে। তো আমি তারকেশ্বর মাঠে প্র্যাকটিস করি, তো আস্তে আস্তে আমার 9টা বেজে যায়। তো 9টা বেজে গেছে, ড্রেস করে আর করে 9টা 15 মাঠে নেবে। তো প্র্যাকটিস করতে করতে 12টা 10 হয়ে গেছে। আমি কিন্তু ঘড়ির দিকে মানে মোবাইলটা ব্যাগেতেই ছিল, তো সেইভাবে দেখা হয়নি। তো আমার হাজব্যান্ড 15 থেকে 20 বার ফোন করেছে, যে বলছে যে আমার মানে কিছু হলো নাকি, এত দেরি কোনো দিন হয় না। 12টা 10 মানে আপনি এই ঠান্ডাকালেতে বুঝতেই পাচ্ছেন মানে কতটা রাত। তো আমি প্র্যাকটিস করতে এতটাই হয়ে গেছি যে আমি আর মোবাইল দেখিনি যে কটা বাজে। তারপর যখন 12টা 10 বেজে গেছে, আমার ছেলে মেয়ে কি খাবে। তখন আমার হাজব্যান্ড, আমি ঘুরে ফোন করেছি, বলছে আমার তোমার ছেলে মেয়ে বসে আছে খাওয়ার জন্য, কি খাবে। তো বলে মুড়ি আছে, মুড়ি দাও, আমি যাচ্ছি। তো রাত্রিবেলা ওই তখন 12:30টার সময় এসে আমার ছেলে মেয়ে আমরা সবাই মুড়ি খেলাম। এই জার্নিংটা কেউ দেখে না। মানে এরকম ব্যাপার যে আমি এইটা দেখে কখনো মনে হয়েছিল যে আর হচ্ছে না, ছেড়ে দিয়ে পাচ্ছি না? না, অনেকবার মানে দৌড়াতে কেঁদেছি যে আমি পাচ্ছি না, আমার মানে বমি করছি, মানে হচ্ছে না, বডি নিতে পারছি না, শরীরে প্রপার ফুড যাচ্ছে না। তো এবার ওই আপনি ডিউটি করার পর ওই যে প্র্যাকটিসটা করা মানে খুব চাপ হয়ে দাঁড়ায়, মানে শরীর নিতে চায় না। কিন্তু না নিলে এবার আমি এমন একটা কম্পিটিশন করতে যাচ্ছি, প্র্যাকটিস না করলে আমি ওই জায়গায় গিয়ে হিট থেকে কোয়ার্টার ফাইনালে উঠতেই পারবো না। মানে এরকম ফাইনাল তো দূরের কথা, গোল্ড পাওয়া তো দূরের কথা। এবং আমি দেখেছি যারা পাশ্চাত্যের, বিশেষ করে আমেরিকান হোক বা রাশিয়ান বা জাপানিজ যাদের দেখেছি, তাদের তো উচ্চতা অনেক বেশি। একদম ওদের সাথে কম্পিট করা তো তুলনামূলক আরো কঠিন। একদম একদম। আমি যখন মানে আমার অভিজ্ঞতা, আমি দুবাইয়ে গিয়ে 42টা দেশ ছিল, তো 42টা দেশের মধ্যে যে আমি ইন্ডিয়ার হয়ে গেছি, মানে সব থেকে শর্ট সাইজ আমার। আমি সবার দিকে দেখছি, আমার দিকে কেউ দেখছে না। আপনার উচ্চতা কত? আমার 4 ফুট 10। আর তাদের কত? তাদের প্রায় 6-এর কাছাকাছি, 5 এরকম একটা ব্যাপার আছে। 6 তো অবশ্যই, মানে এরকম একটা। আমি তো এইভাবে দেখছি ঘাড় তুলে, মানে ওনারা কেউ আমার দিকে দেখছেই না। তাদের সাথে দৌড়ানো মানে তাদের প্রায় ওদের 4টে স্টেপ, আমার একটা স্টেপ। না, আপনার 4টে, ওনাদের একটা। হ্যাঁ, ওনাদের একটা, আমার 4টে। এবার আমি ক্যালকুলেশন করছি যে আমি কিভাবে ওদের ধরে যাব। মানে আমার প্র্যাকটিস কম, আমার খাওয়া দাওয়া কম, আমার মানে হাইটটা কম, সব কিছু কম। সেই জায়গায় হারালেন কি করে? হ্যাঁ, মানে আমি ওখান থেকে দাঁড়িয়ে সবার দিকে দেখছি। আমারও তখন একটা মানে নতুন, মানে একটা কেমন একটা কনফিউজ হচ্ছে যে আমি ওদের ধরে যেতে পারবো তো, আমাকে তো ধরে যেতে হবে। কেন আমাকে গোল্ড আনতে গেলে যেহেতু ওদের একটা স্টেপ, আমাকে 4টে স্টেপ, সেইভাবে আমি ক্যালকুলেশন করছি। আর প্র্যাকটিসটা অনেক দিন আগে থেকে করছি, যেহেতু 6 বছর থেকে আর আজকে 32 বছর বয়স, মোটামুটি 20 থেকে 25 বছর এই লাইনে আছি। তো স্যার কিছু আমাকে মানে বলেছিল যে কিভাবে মারা যায়, ফিনিশিং পয়েন্ট কিভাবে করা যায়। আর যেহেতু 400 মিটার হার্ডেলস করি, আমি 300 মিটার পর্যন্ত ওদের ধরে এসেছি। যে 100 মিটারটা, যে লাস্ট 100 মিটারটা যে বাকি জায়গাটা পড়ে আছে, সবাই স্পিড তুলে বেরিয়ে আসছে, আমি ওদের ধরে এসেছি। আমি যদি ওদের মেরে বেরিয়ে আসতে পারতাম, তাহলে ওদের ধরে যাওয়ার মতন আমার ক্ষমতা থাকতো না। এবার ওই জায়গাটা আমি জানি আমার হাতে 50 মিটার থাকবে, প্রত্যেকটা ম্যানকে ঝুলতে হবে, আর আমিও ঝুলবো। কিন্তু আমার ওই জায়গাটা যেতে আমাকে গোল্ড আনতে হয়, তো আমাকে ওই জায়গাটা ক্যালকুলেশন করতে হবে। তো পুরোটাই ওদের ধরে এসেছি। ধরে আসার পর যে লাস্ট 100 মিটার আমার হাতে ছিল, তো ওই 100 মিটার থেকে আমি আস্তে আস্তে রান তুলছি। হ্যাঁ, তুলছি, কিন্তু বডি নিতে পারছি না, কিন্তু আমি তুলছি। তোলার পর যখন থার্ড ম্যানকে মেরে আমি সেকেন্ড ম্যানে ঢুকছি, তখন একটু জোর এলো যে আমি একজনকে মেরেছি, আমার আরেকটা পজিশনে ঢুকেছি। কিন্তু এই পজিশন হলে হবে না, আমার গোল্ড দরকার। গোল্ড যখন ওই সিলভার থেকে যখন আমি রূপাতে ঢুকলাম, তখন আমি সেকেন্ডে আমি ঢুকে গেছি। তাহলে আমি গোল্ড কেন পাবো না? কেন আমি ফার্স্ট ম্যানকে মারতেই পারবো। তো তখন যখন আমার হাতে 30 মিটার বাকি ছিল, তখন আমি বাবা তারনাথকে ডাকলাম যে বাবা তারনাথ, তুমি একটু আগিয়ে দাও, আমি দেখছি। মানে এরকম ব্যাপার। তো যখন ওই 30 মিটার আমার হাতে আছে, বাবাকে ডাকলাম, স্যারের কথা করলাম যে আমি এত প্র্যাকটিস করেছি, সেটা কখনো বিফলে না যায়। তো সেইভাবে যে প্র্যাকটিসটা করেছি আজকে আমি, সেই কষ্টর ফলটা আমি পেয়েছি আজকে। তো ওখান থেকে মেরে যে বডি ফিনিশ হয়, ওই বডি ফিনিশটা দেখার জায়গা আছে, যে ওই জায়গাটা একটা বডি ফিনিশ, মানে এগুলো একটু উপস্থিত বুদ্ধি চাই। শুধু প্র্যাকটিস করলেই হয় না, বা সব কিছু করে নিয়ে চলে গেলাম, আমি ওখানে কিছু করতে পারলাম না, ওটা নয়। যে ফিনিশিং পয়েন্ট, যে ওই 30 মিটারটা, ওই 50 মিটারটা, এগুলো আমাদের খুব ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন না করলে আমি ওই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো না। এই ক্যালকুলেশনটা আমার মধ্যে ছিল, যেটা স্যার আমাকে দিয়ে গেছেন। তো লাস্ট ফিনিশিং আমি জানি আমার হাতে 30 মিটার আছে, আমাকে মারতে হবে, আমি মারবো।
এর মধ্যে আমার মধ্যে একটা ছিল যে আমি ওকে মারবো, সে লম্বা হোক বা যাই হোক আমার দেখার দরকার নেই, আমি তো মানুষ, ও মানুষ, তাহলে আমি কেন ওকে মারতে পারবো না? এই হচ্ছে বাংলার বাঘ মেয়ে। একদম তালি দিয়ে আপনার জন্য দিয়ে একটা দিয়ে বডি অসাধারণ। ফিনিশে গিয়ে আমি বডি ফিনিশ করে বেরোলাম, তারপর আমি ঘুরে দেখলাম, তারপর উনি ফিনিশ করলেন। আমি বললাম যাক আমার ক্যালকুলেশন কাজ করেছে, মানে স্যারের যেটা একটা ছিল হ্যাঁ। যে একটা যে বুদ্ধি, যে একটা যে কখনো যে একটা কিছু এমন জায়গা আছে যে স্যারদের কথা তখন মাথায় থাকে, বা স্যার যেভাবে প্র্যাকটিসটা করায় সেইভাবে মাথায় রাখতে হয়। এখন কি হয়ে গেছে বলুন দেখিনি, আমি একটা যদি ন্যাশনাল করে ফেলি আমাকে আর কেউ চিনতে পারে না, যে না ওই জায়গাটা যেটা আমার যেটা ধরে রাখা। আমি আজকে 7 বছর আমার সঙ্গে স্যার মারা গেছেন, তো ওনার সঙ্গে 7 বছরের মানে আমি নিজেই যতটুকুনটা পারি ততটুকুনটা প্র্যাকটিস করি, যেহেতু আমার সংসার আছে, ডিউটি আছে, প্র্যাকটিস করি, সেইভাবে সবটা নিয়ে আমাকে চলতে হবে। আর তো এই আমার পরিবেশে ডিউটি, মানে ডিউটি সংসার, মানে এই সংসারও তো মানে চরম সংসার। একদম বাপরে, এই মানে সংসার করে যারা আপনি- সংসার করে তারাই বোঝে যে সংসারের কত বড় একটা যুদ্ধর জায়গা। এবং মানে সব- আপনার তো আরো লড়াই, যেখানে এইটুকু জায়গায় আপনারা একদম চারজন বসবাস আরে করছেন। একটা এখানে যেতে আমি একটা এখানে রেখে দিয়ে চলে যাই, আমার ছেলে মেয়ে বসতে পারবে না, সেটাও আমাকে গুছিয়ে রেখে যেতে হবে, যে না আজকে আমার ছেলে এখানে আছে, এইটা আমি রেখে দিয়ে চলে গেলাম। আর যেটুকুনটা করে হয়তো হাজবেন্ডরা হয়তো আসতে দেরি হয়ে গেল, এই সব থেকে বড় ঝড় জলের দিন, এত সমস্যার মধ্যে পড়তে হয়, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। বুঝতে পারছি, মানে এরকম ঘরের মধ্যে একটা ঝড় জলের মধ্যে, মানে ওই ছেলে মেয়েকে রেখে ওই যে ডিউটি করছি, মন আমার এখানে পড়েছে, আমি প্র্যাকটিস করছি, মন আমার এখানে পড়েছে, কারণ আমার ছেলে মেয়ে দুটো আছে, যদি পাঁচিল ভেঙে পড়ে যায়, যদি ভেঙে কিছু পড়ে যায়, যদি তখন ঝড় আসে। ঝড় আছে, তখন কি করব? ওই রাস্তাতে দৌড়াতে আর সব থেকে বড় ব্যাপার, আমি যে ডিউটি করি, ডিউটি করতে করতে আমার ব্যাগেতেই ড্রেস থাকে। তো স্যারেদের বলা আছে যে স্যার আমি ডাক ডিউটি করি, তো ডাক ডিউটি করতে করতে আমি হরিপালেতে এলাম, তো দেখি না স্যার উনি কোথাও বেরিয়েছেন, ওনাদের তো অফিসার ব্যাপার, এখানে ওখানে যেতেই হয়, তো আমার ওই সই করে নিয়ে আমাকে সিঙ্গুর থানায় যেতে হবে, হরিপাল থানা থেকে। তো দেখলাম যে স্যারের রাস্তা আধ ঘন্টা কি 1 ঘন্টা দেরি হবে। এই জায়গাটা, এই টাইমটা আমার কাছে সব থেকে বড় ব্যাপার, যে এই 1 ঘন্টা ডিউটির মধ্যে পাওয়া মানে আমার কাছে আমি বিশাল ব্যাপার। ওই 1 ঘন্টা যে পেলাম, আমি সঙ্গে সঙ্গে ওখানে ড্রেস করলাম, করে দৌড়াতে হরিপাল প্ল্যাটফর্মে এলাম। প্ল্যাটফর্মে যে সিঁড়িগুলো আছে, সবসময় জিম করার হয় না, জিম করতে গেলে আমাদের পয়সা দিয়ে জিম করতে হয়। আমাদের তারকেশ্বরে যে জিম আছে সেইভাবে যেটা আমার আপনি দরকার, দেখলাম রেলওয়ে স্টেশনের উপর, হ্যাঁ। ব্রিজের উপরে দৌড়াদৌড়ি হ্যাঁ, করছেন। বা এবার ওইটা মানে আমার যেটুকুনটা সময় থাকে, সব সময় আমি জিমেতে যে জিম করি আমরা, এই জিমেতে যেটা আমার দরকার সেই জিমেতে সেটা নেই, কিন্তু যেটা নিয়ে আমার কাজ চালাতে হবে সেটা এদিক ওদিক করে চালিয়ে নিই, কিন্তু স্টিয়ারটা করাও আমার জন্য খুব দরকার। তো স্টিয়ার করার জন্য মানে যে হরিপাল প্ল্যাটফর্মে যে সিঁড়িগুলো আছে, ওগুলো হয়তো কেউ হেঁটে হেঁটে উঠলে হাঁপিয়ে যায়, আর আমরা যে কতবার ওঠানামা করতে হয়, ওর মধ্যে কত যে এক্সারসাইজ আছে সেগুলো আমরা করি। আমি অনেক ভিডিওতে আমার একটা পেজ আছে, দেখেছি আমি, মানে হালকা এবার নিজে দৌড়াতে ভিডিও করা তো সম্ভব নয়, আর আমার ওইটা মানে নয় যে আমি ভিডিও করে দেবো, আমার অরিজিনাল টার্গেট প্র্যাকটিস করাটা। আমার ওই ভিডিও করে ছাড়া এই করা ওরকম আমার মধ্যে কোনো কিছু ছিল না, বা থাকেও না কোনোদিন। আমার লক্ষ্য আমি প্র্যাকটিস করবো, আমাকে গোল্ড নিয়ে আসতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। কখনো কামারকুণ্ডু প্ল্যাটফর্ম, ওখানটা তো প্রচুর বড়, ওখানটা আমার খুব সুবিধা হয়। তারকেশ্বরে রাত্রিবেলা 10টার পর প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যায়, এখান থেকে রান্না টান্না করে বেরোলাম, মেয়েকে বললাম চল তুই সাইকেল নিয়ে চল, আমি এখানটা দৌড়ে যাচ্ছি, আমার 1-1.5 কিলোমিটার দৌড়ানোর দরকার, দৌড়ে নিলাম, নিয়ে আমি তারকেশ্বর প্ল্যাটফর্মেতে উঠে গেলাম। এবার ওই রাতে 10টা থেকে 11টা 11:30 পর্যন্ত প্র্যাকটিস করা, এইটা আমার খুব দরকার আছে। আমার যেহেতু টাইম নেই, আমাকে সেই যেখানটা আমি ফাঁকা পাবো আমি সেখানটায় প্র্যাকটিস করে নেবো। তো স্যারেরা বলে যে তুমি এইভাবে করে নিতে পারো, আমি স্যার কিছু করার নেই, আমার এটাই সময়, আর সময়ের এতটাই দাম, আমি যদি ওই 1 ঘন্টাটা ছেড়ে দিই তাহলে আমার পিছন থেকে যে গোলগুলো অন্য কেউ তুলে নিয়ে চলে যাবে। আচ্ছা, এত কষ্ট, এত কিছু প্রতিবন্ধকতা পেরিয়ে যখন আন্তর্জাতিক মঞ্চে গোল্ড তুললেন, তখন কেমন হয়েছিল এক্সপিরিয়েন্সটা? আমি যে এতটা কষ্ট করেছি, এই কষ্টটা তখন মনে হয় পুরো মালুম হয়ে গেল, হ্যাঁ, পুরো নিমেষে এবার মিশে ওখানে গেল। দিয়ে বলছে, ওখান থেকে বলছে এই মেয়েটা ফার্স্ট হয়েছে। মানে ওদের মানে আপনি বুঝতে পারছেন দুবাইয়ের ভাষাটা ইংলিশ আছে, আর ওদের উর্দু ভাষা আছে, হ্যাঁ হিন্দি তো চলেই নে, মানে খুব মানে ড্রাইভারগুলো খালি হয়তো হিন্দি জানেন, তাছাড়া আমাদের ভাষার খুব প্রবলেম হচ্ছিল ওখানে। হ্যাঁ, তো আমরা ইশারায় হাফ কথা বলেছি যে ছবি তোলার জন্য, আমি তো ঠিক করে ইংলিশ বলতে পারছি না বা উর্দু ভাষা বুঝতে পারছি না, তো আমি তখন বললাম এইভাবে কথা বলে তো বুঝতে পারছি না, আমি নিজেই হাওয়া হয়ে যাই, আমি হাওয়া হয়ে ইশারাভাবে কথা বললাম, আমি এরকম করে দেখাচ্ছি যে একটা পিকচার হবে। তো ওরা মানে ওদের ভাষাটা এতটাই তারপর মানে বললাম মোবাইলটা একজনকে সঙ্গে চেয়ে তারপর দেখালাম, তারপরে ওরা এসে ছবিটা তুললো। তো ওই 2-4টে ছবি আমি তুলতে পেরেছি, ওনারা লিঙ্ক দিয়েছে, আমি লিঙ্কটা থেকে মানে আমার অতটা নেই, লিঙ্কটা থেকে আমি কিছু বার করতে পারছি না, যদিও লিঙ্কটা পেয়েছিলাম, ওখানে যুদ্ধ হওয়ার শুরু হয়েছে, তো লিঙ্কটা ওরা তুলে নিয়েছে। আচ্ছা, আমি পরে পরিবেশ শান্ত হলে আবার ওটা পাওয়া যাবে, কেন আমার সার্টিফিকেটও আমাদের দেয়নি, শুধু মেডেল দিয়েছে ওখানে, তো অনলাইনে সার্টিফিকেট আমাদের তুলতে হয়, তো ওই জন্য লিঙ্কটা দিয়েছিল। তো বললো 15 দিন পর ওই লিঙ্কটা থেকে আপনারা সার্টিফিকেট তুলে নেবে। তো 15 দিনের মধ্যে আমরা দুবাই থেকে ফিরেছি, 6 দিন হয়নি, তারপরে যুদ্ধ
যুদ্ধটা শুরু হয়ে গেছে একদম। মানে হ্যাঁ আমি এরকম চাই ব্যাপার। আপনি যেভাবে কাজ করছেন, যেভাবে দেশকে উজ্জ্বল করছেন, এগিয়ে যান। সামনে আপনার কি আছে, তাদের জন্য দর্শক বন্ধু আমরা কি করতে পারি একটু বলুন। দেখুন, জাপান যাওয়ার জন্য তো খুব মানে আমি প্র্যাকটিস শুরু করে দিয়েছি বা প্র্যাকটিস করছি, যেটা একটা মানে ওখানেও সেই সেম কেস, আপনাকে আপনার টাকাতেই যেতে হবে, যেহেতু এটা ওপেন মাস্টার গেমস। এটাতেও কি দুবাইতে আপনাদের নিজেদের টাকায় যেতে হবে? হ্যাঁ, এটা নিজেদের টাকাতেই যেতে হবে। জোগাড় করলেন কি করে এভাবে? মানে পাবলিক দিয়েছে, একজনের কথা না বললে নয়, পার্থ দাস, উনি স্কুল মাস্টার ছিলেন, তো উনি আমাকে 1 লাখ টাকা বাড়িতে এসে দিয়ে যান বাহ, স্পন্সর হিসেবে, যে আপনি যান, আপনার মধ্যে অনেক কিছু আছে। আমি স্যারকে তখন বললাম যে স্যার আপনি একটু চিন্তা ভাবনা করুন, 1 লাখ টাকাটা অনেকটা অ্যামাউন্ট, মানে আমাদের ঘরে 1 লাখ টাকা মানে আমরা বিশাল বড় লোক, তো আপনি এতগুলো টাকা দেবেন আমাকে, আপনি বাড়িতে আসুন, দেখুন, দেখে যদি আপনার মনে হয় যে না এই ব্যক্তিকে টাকা দেওয়া উচিত হবে, আপনি তবেই দেবেন। তো উনি তখন বললেন যে উনি 50,000 টাকা দেবে বলে এসেছিলেন এখানে, তো উনি দেখে আমার সব কিছু দেখার পর বললো আমি পুরো 1 লাখ টাকাটাই স্পন্সর করবো। বাহ। তো উনি 1 লাখ টাকা স্পন্সর করে গেছেন, ওনার বয়স্ক বাবা মা আছে, সত্যি মানে এরকম মানুষ পেয়েছিলাম বলে ওখানে গিয়ে 2টো গোল্ড নিয়ে আসতে পেরেছি। আমাদের হুগলির এসপি সাহেব ছিলেন, উনি 50,000 টাকা দিয়েছিলেন। বাহ। তো পাবলিক সবাই এসে সাপোর্ট করেছিল বলে আজকে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আগামীকাল যে জাপান যাব আমি আগামীকাল প্রত্যেকটা দর্শককে বলবো বা আমার গুরুজনদের বলবো, যেইভাবে আমাকে সাপোর্ট করেছে যেন ওইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকে, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, আমি আমার প্র্যাকটিস চালিয়ে যেতে পারি। আমি এতটা জায়গা থেকে এতটা জায়গায় উঠেছি, মানে খুব কষ্ট করে, আমি আরও কষ্ট করব, কেন যেহেতু আমার এখনো পর্যন্ত সেইভাবে কোনো চাকরি হয়নি। আজকে আমি ডিস্ট্রিক্ট করেছি, বেঙ্গল করেছি, ন্যাশনাল করেছি, ইন্টারন্যাশনাল করেছি, এমনকি ওয়ার্ল্ড মিট পর্যন্ত করেছি। আমি কিছু না নিয়ে এলে আমি দাবি করতাম না, কিন্তু আমি যেহেতু 2টো গোল্ড একটা সিলভার নিয়ে এসেছি, আমাদের এইরকম জায়গা থেকে, তারকেশ্বরের মতন জায়গা থেকে, এরকম প্রতিবন্ধকতার মধ্যে একদম স্যার, যে পুরো ফুল সার্কামস্ট্যান্সেস রয়েছে, সেখানে আপনি বিশালভাবে প্র্যাকটিস করেছেন তা না, নিজের জোরে এবং এই পরিশ্রমে আপনি এই জায়গায় গিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তো সরকার বা রাজ্য হোক কেন্দ্র হোক, প্রত্যেকের একটা দায়বদ্ধতা থাকে। আমি জানি এই ভিডিওটা রিলিজ হওয়ার পর বা আপনার বিভিন্ন দিক থেকে পরিচিতি সোশ্যাল মিডিয়ার মারফত মানুষজন আমরা চেষ্টা করছি আমাদের মতন। প্রশাসনিক দিক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই তারকেশ্বরে এসে ম্যাডামের বাড়ি একবার একটু দেখে যাবেন, চেষ্টা করবেন ম্যাডামের জন্য একটা ভালো কিছু করার, যাতে আমাদের বাংলায় আরও 5জন বাংলার মেয়েরা স্পোর্টসে বা খেলাধুলায় আসতে আগ্রহী হয় এবং তাদের বাবা মাও বলে যে না ঠিক আছে, এখান থেকে আমার মেয়ের আজকে কিছু একটা হবে। অনেক জায়গাতে অনেক কিছুতে আমরা দেখতে পারি যে মেয়ে বা ছেলে খেলাধুলায় নামবে, ছেলেদের ক্ষেত্রে তাও দেখি এটা সমস্যা হয় না, মেয়েদের ক্ষেত্রে অনেক বাবা বা অনেক মা খেলাধুলায় যেতে দেয় না, একদম বলে এই গেলে কি হবে, এ কি করবে, এর থেকে পড়াশোনা কর। তাদেরকে কি বলবেন আপনি? তাদেরকে বলবো যে মানে এখন যেটা হয়ে গেছে, মানে খেলাধুলোটা খুব কম করছে মানুষ, মাঠের ধারে তো কেউ যাচ্ছে না, সব ফোনেতে গেম, মাঠে যাচ্ছে, মাঠের পাশে গিয়ে গেম খেলছে। তো আমি তাদের বাবা মাদের বলবো, যারা আমাদের গুরুজন আছেন, যে অবশ্যই মোবাইল দেখুক, মোবাইল তো এখন আমরা ওদের কাছ থেকে সরাতে পারবো না, কিন্তু মাঠে যাক, পড়াশোনার সঙ্গে খেলাধুলো অবশ্যই দরকার। কেন শুধু পড়াশোনা করলেও যে আমি চাকরি পাচ্ছি এরকম কোনো ব্যাপার নেই, আর শুধু খেলাধুলো করলেও যে চাকরি পাচ্ছি এটাও কোনো ব্যাপার নেই। খেলাধুলো এবং পড়াশোনা দুটো যদি চালিয়ে যায়, আমি মনে করি যে চাকরি অবশ্যই হবে। কিন্তু যেটা মেন জায়গা, যেমন আমরা এসে আটকে যাচ্ছি, আমি মাধ্যমিক পাস বা আজকে আমি গোল্ড নিয়ে এসেছি, আমার একটা চাকরি হতেই পারে, আরও ছেলেমেয়েরা দেখে ভয় পাচ্ছে যে ওরকম দিদির যদি নাকি চাকরি হয় তো আমাদের কি করে হবে, এই একটা সবথেকে বড় প্রশ্ন। কিন্তু না, মানে হয়তো আমার কপালে ছিল না বা হয়নি, কিন্তু ওদেরও যে ওটা হবে ওরকম তো না, কিন্তু চেষ্টা করুক। আমি যেভাবে চেষ্টা করছি, আমি যেভাবে লড়াই করছি, ওরাও লড়াই করুক, ওরাও এই জায়গায় আসুক, এসে দেখুক যে সত্যিই ঠিকঠাক জায়গায় পৌঁছালে অবশ্যই সব কিছু হবে। আর সবথেকে বড় ব্যাপার মাঠে আসুক, মাঠে আসলে মাইন্ড ঠিক থাকে, পড়াশোনা ভালো হয়, সবথেকে বড় ব্যাপার শরীরে যে এখনকার রোগ আসছে, একদম আমি চাইবো যে একটু এক্সারসাইজ করুক, মাঠেতে এসে 2-3 পাক রান করুক মাঠেতে এসে। আর সবথেকে বড় ব্যাপার মাঠে আসলেই আলাদা ধরনের একটা জগৎ পাওয়া যায়। একদম ছোটবেলা থেকে যখন মাঠে যান, তারপর থেকে কখন এই বিশ্বাসটা এসেছিল যে আমি গোল্ড আনতে পারি, কিছু করতে পারি? এটা কোন সময়, কোন কম্পিটিশনটায় বা কোন টাইমে নিজের মনে হয়েছিল যে হ্যাঁ আমি প্রস্তুত? যখনই কম্পিটিশান করি, কম্পিটিশান করার সময় কম্পিটিশানে যে কটা ম্যান থাকে সবাই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এতটা সহজ ছিল না যে আমি ডিস্ট্রিক্টে গেলাম গোল্ড নিয়ে চলে এলাম, বেঙ্গলে গেলাম গোল্ড নিয়ে চলে এলাম, এরকম কোনো ব্যাপার নয়। এই যে প্র্যাকটিসটা, আমি মনে করি কেউ যদি প্র্যাকটিস ধরে রাখে, প্রায় 3 ঘন্টা করে 6 ঘন্টা প্র্যাকটিস করে, যেই কষ্টের জায়গাটা অনেকে ওই 2 পাক 4 পাক দৌড়ে আমি আর পাচ্ছি না ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলে হবে না, ধরে থাকো। দেখো ধরে থাকলে মানে কষ্ট করলে
সাফল্য আসতে বাধ্য। উচ্চতা তখন ম্যাটার করে না না না, আমার পাশে কে 6 ফুট 7 ফুট আছে আমার তখন ওটা কোনো ম্যাটার করে না। আমি যে কষ্ট করেছি, আমি যে প্র্যাকটিস করেছি, আমি যে 365 দিন প্র্যাকটিস করেছি, তার রেজাল্ট পেয়েছি আমি। একদম। আমি শুধু একটা কথা বলবো, ম্যাডামকে দেখুন, হিমা দাসকে দেখুন। আমার ম্যাডামকে দেখে বারবার ওনার কথা মনে পড়ছে, কারণ ওনারও পারিপার্শ্বিক ব্যবস্থা এরকম ছিল, ওনারও উচ্চতা খুব বেশি ছিল না। যাদের উচ্চতা কম আছে, খেলাধুলায় আছেন, তাদেরকে আমি শুধু ম্যাডামদের উদাহরণ দিই। সচিন তেন্ডুলকার গড অফ ক্রিকেট, একদম স্যার। লিওনেল মেসি ক্রিকেট জগতে, ফুটবল জগতে সর্বোচ্চ নাম। তারা কিন্তু কেউই উচ্চতা সম্পন্ন মানুষ নয়, কিন্তু তারা তাদের প্রতিভা কষ্টের জোরে আজকে একটা জায়গায় হাসিল করেছে। তো জীবনে কোনোই প্রতিবন্ধকতা না, যদি নিজের মধ্যে নিষ্ঠা থাকে। একদম স্যার। তো তখন যখন ম্যাডাম যখন আপনি ট্রফিটা পেলেন বা জিতলেন, তখন ওই কোন স্পোর্টসটাই মনে হয়েছিল যে হয়ে যাবে এইবার ডিস্ট্রিক্ট ন্যাশনাল? দেখুন, এক একটা তো ধাপ থাকে। যেমন স্কুলে, প্রাইমারি স্কুলে করলাম, প্রাইমারি স্কুল থেকে বেরিয়ে এলাম, স্যার বললো তুই পারবি। বলা করা দুটো তো পুরো ফারাক, পুরো তফাৎ থাকে। তো স্যার বললো আমার হবে, আমি চেষ্টা করে দেখি, আমি চেষ্টা করলাম। পরের ধাপে যখন গেলাম, প্র্যাকটিসটাও সেইভাবে বাড়তে থাকছে। যত আমি ডিস্ট্রিক্ট থেকে বেঙ্গল যাচ্ছি, তখন প্র্যাকটিসটাও সেইভাবে বাড়তে থাকছে। তো আমি বলবো যে প্র্যাকটিসটা কখনোই ছাড়া যাবে না। আমি প্র্যাকটিস না করলে আমি আমার জায়গায় কোনোদিনই আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। মানে প্রত্যেকটা ব্যাপারেই যদি আমি পড়াশোনাটা ঠিকঠাক না করি, আমি পাস করতে পারবো না। তেমন আমাদের আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমাদের এই অ্যাথলেটিক্সটা না হাফ লোক জানেই না, হাফ লোক চেনে না যে অ্যাথলেটিক্স জিনিসটা কি। আজকে যদি আমি ক্রিকেটার হতাম, আজকে আমি কোথায় থাকতাম আমি নিজেও জানি না। হ্যাঁ, আজকে যদি ফুটবলার হতাম, আজকে আমি কোথায় থাকতাম, একটা জায়গা পেতাম, আমি একটা প্ল্যাটফর্ম পেতাম। কিন্তু এই অ্যাথলেটিক্স জগতে আছি, কোনো প্ল্যাটফর্ম নেই। শুধু আমার জন্য না, আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন। এবারে কিছুদিন আগেকার কথা, কোনো ভলির কোনো টিম বোধহয় কোথাও খেলতে যাচ্ছিল, টিকিট রিজার্ভেশন হয়নি। কি অবস্থা! ওনারা বাথরুমেতে, আমি শেয়ার করেছি, বাথরুমেতে বসে ওনারা খেলতে যাচ্ছে। এইটাই হলো আমাদের সবথেকে বড় ব্যাপার। মানে আমাদের দেশে ক্রিকেটটাকে আলাদা লেভেল দেওয়া হয়, কিন্তু অন্যান্য স্পোর্টস গুলোকেও যে দেখা উচিত, তার জন্য যে প্রপার একটা ইকোসিস্টেম তৈরি করা উচিত, না, সেটা হয়নি। ওইভাবে কখনোই হয় না। ক্রিকেটে তো অনেক কিছু ব্যাপার থাকে, সব কিছু থাকে। ক্রিকেটের সবটাই ভালো। মানে আমাদের ক্ষেত্রে যেটা অ্যাথলেটিক্স, আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হয়, আর সবথেকে বড় লড়াটা আমাদের একাই লড়তে হয়। আপনি ফুটবলে দেখুন 11 জন আছে, ক্রিকেটেও দেখুন 11-12 জন আছে, কিন্তু ওরা একজন খারাপ খেলে একজন ভালো খেলে দেয়। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের লড়াই আমাদেরই লড়তে হয়। আপনি প্রত্যেকটা অ্যাথলেটিক্স, আপনি ক্যাপ্টেন মাঠে, আপনি কোচ, আপনি পার্টিসিপেন্ট, আপনি সব। আমি সব। আর আমি যদি একটুখানি লুজ করি, আমি সবার পিছনে পড়ে থাকবো। তখন গোল তো দূরের কথা, আমি আর পিছন করে তাকালেও আমি কিছু দেখতে পাবো না। মানে এরকম একটা ব্যাপার। অ্যাথলেটিক্সটা হাফ, মানে কেউ চেনেই না, কেউ জানেই না অ্যাকচুয়ালি বলতে গেলে। গোল্ড পাওয়ার পরেও জোড়া স্বর্ণ পদক দুবাই থেকে, বা সামনে জাপানের আপনার কম্পিটিশন আছে, এত বড় বড় ইন্টারন্যাশনাল ট্যুর, ন্যাশনাল জেতা, স্টেট জেতা, তারপরেও রাজ্যর কোনো সাহায্য নেই, কেন্দ্রের কোনো সাহায্য নেই। এটাকে কি বলবেন? এটা নিয়ে মানে কি মনে হচ্ছে? ওই তো বললাম, অ্যাথলেটিক্স জিনিসটা সেইভাবে কেউ সেই চোখে দেখে না। মানে আমরা তো গরিব ঘর থেকে উঠে আসছি না, আমাদের পিছনে মানে সেইভাবে মানে ধরার মতন কিছু নেই। আর সবথেকে বড় ব্যাপার, রাজ্য বলুন, সেন্ট্রাল বলুন, একটা রেলে চাকরি পেলে তো আমার ভবিষ্যৎটা এমনি ভালো হয়ে যায়। বা আমি যে প্র্যাকটিসটা, যেটা 3 বেলাটা ফুটের দরকার হচ্ছে, সেই ফুটটা পেলে আমি আরও একটু আগাতে পারতাম। যে এইভাবে স্বামী টেনে হকারি করে এই দুটো ছেলে মেয়েকে মানে খাইয়ে নিজের খাওয়ার মতন কিছু থাকে না, ভাত মুড়ি খেয়েই লড়াই করছি। দলমত নির্বিশেষে যে পলিটিক্যাল পার্টির আপনি মানুষ হন না কেন, বা যে দলেরই আপনি নেতা হন না কেন, বা একটা কোনো পদাধিকারী ব্যক্তি হন না কেন, আমরা তো কম বেশি দেখতে পাই তাদের পদের বা পোস্টিংয়ের জায়গা থেকে প্রচুর মানুষকে চাকরি দেন বা দেয়া হয়। আপনারা কেন প্রতিভাবান কোনো মানুষকে দেখতে পান না? আমার একটা হাত জোর করে রিকোয়েস্ট রইলো, একটা সাধারণ নাগরিক হিসাবে বাংলার, আমি আজকে তারকেশ্বরে এসেছি, তারকেশ্বরেরও তো অনেকজন নেতামন্ত্রী আছেন, অনেক তো পদাধিকারী ব্যক্তি আছেন, বা এই যে হুগলি জেলার আছেন, আপনাদেরও তো কোটা থেকে চাকরি থাকে। এই জিনিসটা আপনারা কেন দেখেন না? প্লিজ, আমার বলাটা এইভাবে বলা উচিত হয় না, কিন্তু আমি বাধ্য হচ্ছি বলতে, কারণ আজকে একটা সাধারণ মানুষ হিসাবে, একটা ছোটোখাটো ইনফ্লুয়েন্সার হিসাবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি, যদি আপনাদের হাতে কিছু থাকে, তাহলে একটিবার ম্যাডামের বাড়িতে এসে দেখে যান, ঘুরে যান, এবং একটি চাকরি দিয়ে একটা পরিবারকে বাঁচান। এবং একটা চাকরি দেওয়া মানে কিন্তু টোটাল বাংলায় যতজন নারী রয়েছে, আজকে যত বাংলার মেয়ে রয়েছে যারা স্পোর্টসে আগ্রহী, তারাও একটা উৎসাহ পাবে, উদ্দেশ্য পাবে বাঁচার। তো প্লিজ, যদি কোনো পদাধিকারী ব্যক্তি থেকে থাকেন বা দেখে থাকেন, তাহলে একটু এগিয়ে আসবেন। আমার মনে হয় যে আপনি এই স্বাদটা কোনোদিন অন্য কোথাও পাবেন না, যে এই কাজটা করার পরে যে একটা অরিজিনাল যে ট্যালেন্ট, সেটাকে প্রপার যোগ্য সম্মান দেওয়ার মতন যে আলাদা মিষ্টতা, সেটা পৃথিবীতে মনে হয় না আর কোনো কিছুতে হট করে পাওয়া যায়। ম্যাডাম, আমার তরফ থেকে বা আমাদের দিক থেকে তো অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকলো। আপনার ব্যাংক ডিটেলস, কিউআর আমি দিয়ে দেবো। যে সকল দর্শক বন্ধুরা সাহায্য করতে চায়, আপনার
পরবর্তী গেমের জন্য। আপনার জাপানে কম্পিটিশন কবে আছে? এখনো পর্যন্ত স্যার সিলেকশন লেটার আসেনি। সিলেকশন লেটার না আসা পর্যন্ত আমি তো কাউকে বলতে পারবো না, কেন যুদ্ধ চলছে তো, এখন কবে কি আসবে আমি এটাও জানি না। এবার ওনারা জানালে বা সিলেকশন লেটার আসলে তবেই আমি জানাতে পারবো। আমি আপনার ফেসবুক হ্যান্ডেলটা তাহলে দিয়ে দেবো, একদম। আপনি আপনার ফেসবুকে ওটা পোস্ট করে দেবেন আচ্ছা। যে আমার জাপানে সিলেকশন হয়ে গেছে বা এত তারিখে আমার কম্পিটিশন আছে বা আমি গেমে অংশগ্রহণ করতে যাচ্ছি, সেই বুঝে তাহলে দর্শক বন্ধুরা আপনাকে ফান্ডিং করতে পারবে। এবার দেখুন সবচেয়ে বড় হচ্ছে এই যে আমি হয়তো খেলতে গেলাম, আমি বা যাচ্ছি, আমার এত টাকা খরচা আছে, এবার আমি যে খেলাধুলোটা ধরে রাখবো সেইটার জন্য যদি একটুখানি বলেন মানে আমার খুব ভালো হয়। একদম অবশ্যই, সেটার জন্য একটা তো আর্থিক সাহায্য দরকার, হ্যাঁ, যে আমি খেলাধুলাটা ধরে রাখতে পারবো। 365 দিন প্র্যাকটিস করে আর এই মানে এরকম ভাবে চালানো মানে আমার পক্ষে প্রচুর চাপ হয়ে উঠছে। অনেক তো স্পোর্টস কোটা থাকে যেখানে চাকরিটাই হচ্ছে খেলা, একদম এরকম একটা স্পোর্টস কোটার চাকরি দেখুন না, যদি কারোর জানাশোনা থাকে কোনোভাবে কোনো রকম ট্যাগ করে কোনোভাবে যদি করা যায়, তাহলে আজকে ম্যাডামের এই যে প্রতিভাটা যেটা তারকেশ্বরের এই জায়গায় অবধি সীমিত রয়েছে, আমি এই কথাটা কেন বলছি, কম্পিটিশান ছাড়া বা এই সমাজ মাধ্যমে আসার আগে অবধি ম্যাডাম কিন্তু এই জায়গাতেই সীমাবদ্ধ। ম্যাডামকে 5 জন কেউ চিনতো না। আমার মনে হয় যে এই ভিডিওটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে চিনবে, দেখবে, তারাও বুঝতে পারছে যেটা প্রথম আসছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমাদের উচিত যে এরকম একটা প্রতিভাকে সবার সামনে তুলে ধরার। তো যারা পদাধিকারী ব্যক্তি আছেন তারা অবশ্যই এটা দেখবেন, এবং আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা এই ভিডিওটাকে শেয়ার করে, লাইক করে, এবং ম্যাডামের ব্যাঙ্ক ডিটেলস যেটা দেওয়া থাকবে সেখানে আমাদের সাহায্য মানে আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করলে কিন্তু সবাই যদি একে একে করে সাহায্য করে, আর যদি 10 লাখ মানুষ যদি 1 টাকা করে দেয় 10 লাখ টাকা হয়ে যায়, বিশেষ কোনো ব্যাপার না। আমি কথাটা এই জন্য বললাম কারণ বাংলা বা বাঙালি আমাদের দেশবাসীর কাছে প্রচুর শক্তি রয়েছে। সোশ্যাল মিডিয়া এর আগে অনেক পাওয়ার দেখিয়েছে, অনেক কাজ দেখিয়েছে, এবং অনেকের পাশে দাঁড়িয়ে আজকে অনেক জায়গায় অনেক কিছু হাসিল করতে সুবিধা করে দিয়েছে। তো আপনাদের রিকোয়েস্ট থাকলো আপনারা এটা করবেন। আপনার জীবনে এই যে খেলাধুলা চলাকালীন হাজবেন্ডকে কোনো রকম বাজে কোনো কিছু শিকার হতে হয়েছে? হ্যাঁ হয়েছে, বলছে খেয়ে দে কাজ নেই। হ্যাঁ, যেহেতু একটা 2 সন্তানের মা, ও ট্রেনে হকারি করতে গেলে অনেকে বলেছে, হকাররাইও কিছু হয়তো বলেছে বা আশপাশের লোকেরা বলছে। এবার যেহেতু প্ল্যাটফর্মে প্র্যাকটিস করি তো আমাদের দেশটা তো জানেন, একটা স্ল্যাক্স একটা গেঞ্জি ওটা থাকে, তো ওটা সবাই ভালো চোখে নেয় না। এটা মাঠের ক্ষেত্রে হলে ঠিক আছে, কিন্তু যেটা আমার তো প্র্যাকটিসের জায়গাটা আমার আলাদা জায়গা। তো আমার হাজব্যান্ড এসে বললো কে কী বলছে আমার দেখার দরকার নেই, তোমার লক্ষ্য তুমি করো। হ্যাঁ, এই স্বামীর সাপোর্টটা পুরোটাই পেয়েছি। অনেকে বলে বাবা এই কী হবে, কী করতে যাচ্ছে, খেয়ে দে কাজ নেই, 2 সন্তানের মা, বঞ্চন ছেলে মেয়েকে যদি বাড়িতে রান্না করে খাওয়ায় কাজ দেবে বা পড়াশোনা করালে কাজ দেবে। অনেকের যেমন একটা পাড়াতে থাকতে গেলে একটা কথা শুনতে হয়, আমার হাজব্যান্ডকেও অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড কোনোদিন কোনো কথা মাইন্ডে নেয়নি বা কোনোদিন কোনো কথা বলেনি। আমাকে বলে তোমার লক্ষ্যে তুমি পৌঁছাও, কে কী বললো পিছন ধরে টানলো তোমার দেখা দরকার, তোমার লক্ষ্য সামনে আছে, তুমি সামনে আগাও, আমার যতটুকুনটা আমার দিক দিয়ে করার আমি করব। আমার স্বামী গোড়া থেকে সাপোর্ট করেছে, এখনো পর্যন্ত সাপোর্ট করছে। হ্যাঁ, ও অনেক কথা শুনতে চায়, আমাকে বলছে জানো আজকে এই লোকটা এই কথাটা বলেছে, খেয়ে দে কাজ নেই, এসব এখানে চাকরি বাকরি হবে না, এই হবে না। আর ও তো কি, ওটা আর হবে না, এই তোর বউয়ের বয়স হয়ে গেছে, তোর বউ 2 সন্তানের মা, কি করবে, বাড়িতে থাকতে বল, মানে এরকম একটা যেটা একটা হয় সেটা যারা জীবনে কিছু করতে পারে না, বিশেষ যারা ওই 9 to 5 জবই করে যায়, আমি কোনো জবকে ছোট বলছি না, কিন্তু তার পাশাপাশি ওই কাজটুকুই বোঝে, তারা জীবন বলতে বোঝে ঘরে 2টো খাওয়া আর ওই 9টা থেকে 6টা অবধি ডিউটি করা, তাদের সারা জীবন এরকম কথা বলেই যাবে। তার পাশাপাশি সমাজে আরো প্রচুর ভালো মানুষ রয়েছে যারা আপনাকে খুব সাপোর্ট করেছে। আজকে ভালো মানুষ না থাকলে আজকে আমি যে বুলটি রায় হয়তো কেউ চিনতোই না। হ্যাঁ, বা আপনারাও জানতে পারতেন না যে আমি এরকম জায়গায় তারকেশ্বরে এরকম জায়গায় পড়ে আছি বা এরকম জায়গায় হয়েছে। মানে এরকম মানুষের সাপোর্ট না থাকলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না বা দাঁড়িয়ে থাকতে পারতাম না। তারকেশ্বর বাসী বলুন, অন্য জায়গা থেকে বলুন, সবাই সাপোর্ট করেছে আমাকে। এই সাপোর্টটাই আমার সবথেকে বড় দরকার। একদম। বিয়ে আপনি কত বছর ধরে শুরু করেছিলেন খেলাধুলা? 6 বছর। 6 বছর থেকে। আর আপনার বিয়ে হয়েছে কত বছর বয়সে? বিয়ে হয়েছে আমি মাধ্যমিক দিয়েই বিয়ে করেছি। মাধ্যমিক দিয়ে বিয়ে হয়েছে, বিয়ের পরে তো অনেকদিন বন্ধ ছিল, 8 বছর গ্যাপ ছিল। 8 বছর বন্ধ, তারপরে 8 বছর পর যখন আপনি মাঠে ফিরলেন তখন আবার নতুন করে কি করে শুরু করতে পারলেন? কি করে বলতে, আমাদের যেটা পৌরসভা এলাকা যেহেতু তারকেশ্বর, তো পৌরসভা থেকে একটা মানে খেলা করায়। তো আমাদের এখানে যে কাউন্সিলর ছিলেন উনি বললেন যে ওর বউ তো খেলা করে, তাহলে দেখ না একবার জিজ্ঞেস করো না যে তুই করে। আমি বললাম আমি তো 8 বছর ছেড়ে দিচ্ছি, আমি কি করে করব, আর যেহেতু 2টো বেবি হয়ে গেছে আমি পারবো। তোমার বড় কেন পারবে না তুমি? আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার যে গেঞ্জি প্যান্ট, আমার যে রানিং শু আমার হাজবেন্ড গুছিয়ে রেখেছিল। আমি বললাম যে আমার কাছে তো রানিং শু নেই, আমি কি করে যাব? বললো আমি রেখেছি, তুমি যাও।
আর দুটো ছেলে মেয়েকে নিয়ে মাঠে গেলাম, হাজব্যান্ডের সঙ্গে গেল, দেখি আমার হাজব্যান্ড রানিং শুটা বার করে দিচ্ছে। মানে এই যে সাপোর্টটা, উনি যে রানিং শুটা গুছিয়ে রেখেছিলেন, আজকে উনি না গুছিয়ে রাখলেন এই জগৎটা আমি হয়তো দেখতেই পেতাম দ্বিতীয়বার আর শুরুই না। করতেন না না অসম্ভব ব্যাপার। যারা বিয়ে হয়ে যাওয়ার পর মনে করেন সব শেষ, যেসব মেয়েরা মনে করেন যে বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, হয়তো আগে নাচ করতেন বা গান করতেন, মনে হলো এখন আর জীবনে কিছু নেই, তাদের জন্য উদাহরণ হচ্ছে বুলটি রয় ম্যাডাম। আপনি সেই তারপরে হাজবেন্ড সেই শুটা গুছিয়ে রেখেছিল, সেই পোশাকটা গুছিয়ে রেখেছিল, একদম। সেটা দিয়ে বললো আবার শুরু করো, আবার শুরু করো। তো ওই সিনেমা তো। শুরু করে গিয়ে 3টে গোল্ড। হ্যাঁ এবার স্যার তখন বেঁচে থাকেন, আচ্ছা। স্যার তখন বলছে ও 3টে গোল্ড পেয়ে গেছে, ওকে ডাক, ওর হাজব্যান্ডকে জিজ্ঞেস কর প্র্যাকটিস করাবে কিনা। আমার হাজব্যান্ড ওর যদি ইচ্ছা থাকে আমি কেন বারণ করবো, এখানে আমার কোনো জায়গা নেই বারণ করার, ও তো করতো, ও যদি করতে চাই তো আমার দিক দিয়ে ফুল সাপোর্ট, আমি কখনো আপত্তি করবো না। তো স্যার বললো তুই লেগে পড়, আমি লাগাবার 3 মাস হাতে টাইম ছিল, বেঙ্গল মিট করতে যাব যুবভারতীতে। আর দিয়ে আমি যে 3 মাস প্র্যাকটিস করে 400 মিটার হার্ডেলস আমি কী করে করব, মানে সেইভাবে মানে তখনও কষ্টর মধ্যেই, মানে কখনোই কষ্ট ছেড়ে আমাকে, মানে কষ্ট কষ্টটা আমাকে পিছু ছেড়ে ছাড়েনি। যায়নি, না না কষ্টটা কখনোই পিছু ছেড়ে যায়নি। তো তখন আমার বর বলছে আমি আছি, মনের জোর থাকবে, সব কিছু হয়ে যাবে, তুমি প্র্যাকটিস করো। স্যারের কাছে গেলাম, আমি ওই 3 মাস প্র্যাকটিস করে গিয়ে ওখানে সব থেকে লাইফের, মানে আমার লাইফে বেস্ট টাইম করেছি আমি 400 মিটার হার্ডেলসে, আর গিয়ে ওখানে গোল্ড পেয়েছি। হ্যাঁ মানে সব থেকে লাইফে বড় পাওয়া, এত বছর এত কিছু করেছি ওটা মানে হয়নি, কিন্তু এই যে 8 বছর পর 3 মাস প্র্যাকটিস করে একটা বাচ্চা মানে একটা খেলোয়াড়কে সারা বছর প্র্যাকটিস করলে একটা গিয়ে ফার্স্ট হওয়া, মানে খুব মানে চিন্তাভাবনার বাইরে। আর আমি 3 মাস প্র্যাকটিস করে যে গোল্ড নিয়ে আসবো আমার চিন্তা ভাবনার বাইরেই ছিল। তো আমি গোল্ড নিয়ে এলাম ওখান থেকে। তো স্যার বললো তোর হবে, তুই কর। এবার ওইখান থেকে যে উঠে এবার আস্তে আস্তে আর পিছন, আমাকে সত্যি আর পিছন ঘুরে তাকাতে হয় একদম। 8 বছর গ্যাপ, হ্যাঁ 3 মাসের প্র্যাকটিস, তারপরে হাজবেন্ড বললো শুরু করতে, তারপরে গোল্ড। একদম। তারপরে কি চোখে জল এসেছিল? জল মানে আমি আমার লাইফে আমি কখনো ভাবতে পারিনি যে আমি আবার ব্যাক করব এবং গোল্ডে, এবার গোল্ডে। আচ্ছা। মানে আমার জন্য খুব একটা, মানে এই জায়গাটা খুব মানে একদম মানে কি বলবো, মানে বলে মানে এই ভাষা নেই যে আমি কাউকে বলে বোঝাতে পারবো যে ওই জায়গা থেকে ঘুরেছে। অনেকে তো একটা বাচ্চা হয়ে গেলে মানে সংসারে চলে গেলে ব্যাস তার লাইফ শেষ। ওই রান্না করো আর সংসারের কাজ করো, ওইটুকুটাই। আমার যে হাজব্যান্ড সাপোর্ট করেছে বা আমার নিজের জোর ছিল, আর সব থেকে বড় ব্যাপার স্যার আমি কি খেলাম আমি জানি না, কিন্তু আমার মনের জোরটা, এই যে জোর। আজ অনেকে বলে আমি বেঙ্গল মিট করতে গেছি, আরে 2 বাচ্চার মা, ও তো কি দৌড়াবে, আরে তুই স্ট্রং আছিস, তোর তো 18 বছর বয়স, তুই কেন পারবি না? তারপর মাঠে নামলে খেলা ভরা যাবে, তাই তো? কোচও একটা কোচ বলেছে ও তো 2 বাচ্চার মা, ও কি প্র্যাকটিস করে নাকি, ও সেইভাবে প্র্যাকটিস করে, তুই একে এমনিই মেরে দিবি। আমি ওই মুহূর্তটা কথাটা শুনে আমার খুব খারাপ হয়েছে, 2 বাচ্চার মা কি করতে পারে সেটা দেখুন। দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে এসে তো ওই যুবভারতীতেই হয়েছে, সায়ের মাঠে হয়েছিল এটা 400 মিটার হার্ডেলসে। ও যে প্র্যাকটিস করেনি, ও করতে পারবে না, 2 বাচ্চার মা, ও আর কি আছে, ওর মধ্যে আর কিছু নেই, আরে তুই ফার্স্ট হবি। তো ওই জায়গাটা আমি ওই কথাটা আমি নিজে কানে শুনেছিলাম। দিয়ে তারপর মানে আমি বাবা তারকনাথকে বললাম যে বাবা তারকনাথ, আমি কতটুকুন প্র্যাকটিস করেছি, কতটুকুন কষ্ট করেছি আমি দেখতে চাই না, আমার গোল্ড চাই। তো আমি যখন এতে নামি, মাঠে নামি, তো সবাই হই হই করছে, যেহেতু আমি একটা 2 সন্তানের মা, মানে একটা মানে আলাদা ধরনের জগৎটা আলাদা ধরনের ছিল। তো ওখান থেকে যখন আমি গিয়ে 5 মিটার গিয়ে ওকে মেরে যিনি বলেছিলেন তাকে প্রণাম করলাম, স্যার আমার এই জায়গাটা আছে, আমি করতে পারবো স্যার দেখুন। দিয়ে তখন উনি আমাকে জাপটে ধরে বলছেন না তোর জায়গাটা সত্যিই আলাদা। তখন আর বলেননি যে 2 বাচ্চার মা, না তখন ওই জায়গাটা আসেনি, তখন বলছে না তোর মধ্যে জোর আছে। সেও বুঝতে পারলো, অনেকে চিন্তা ভাবনার বাইরে ছিল যে আমি এরকম পরিবেশ থেকে উঠে 2টো বাচ্চার মা হয়ে এই জায়গা থেকে গোল্ড নিয়ে আসবো, মানে অনেকে চিন্তা ভাবনার বাইরে ছিল। তো এখন বলে যে না তোর মধ্যে কিছু আছে, তোর মধ্যে জোর আছে, তুই অনেক কিছু করতে পারবি, মানে এটা এখন যে বর্তমানে দেখার পর। এবার আপনি বলুন রেজাল্ট না দেখে কেউ কারণ নিয়ে কোনো কথা কোনোদিন বলে না, সব থেকে বড় ব্যাপার। আজকে আমি পরিশ্রম করেছি, আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, তবে আজকে আমি অনেক দিন আগেই বুলটি হয়েছিলাম, কিন্তু সেই বুলটিকে কেউ চিনতো না, কেউ জানতো না। হ্যাঁ যে আজকে আমি একটা অ্যাথলেট, আমি আজকে গোল্ড পেয়েছি, আমি আজ ন্যাশনালে অনেকবার, স্কুল ন্যাশনালে 3টে গোল্ড আছে, আপনার মানে জুনিয়র ন্যাশনালে গেছি সিলভার আছে, কখনো গোল্ড পেয়েছি, কখনো ডিস্ট্রিক্টে গোল্ড পেয়েছি, মানে ওই জায়গাটা তখন ছিল না। আর সব থেকে বড় ব্যাপার মানে আমি না বললেও যে রিপোর্টার দাদারা আছে, যেমন আপনি বা আরও সবাই আছে, আজকে এই জায়গাটা আমাকে তুলে না ধরলে আজকে আমি বুলটি বললে আমাকে কেউ জানতেই পারতো না। আপনার পরাক্রমশালী চেষ্টা একদম তো আর 5 জায়গায় দেখা যায় না। এটা সত্যি যে এরকম যে পরাক্রমশালী যে আপনার যে জেদ, তার মধ্যে এই পরিবেশের মধ্যে থেকে যারা খুব অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু স্বপ্ন অনেক বড়, তাদের জন্য কি বলবেন? দেখুন আমি লড়াই ছাড়তে বারণ করছি, আমাদের তো লড়াই আছে, আমরা যে মানে যেরকম পরিবেশে মানে আমরা আছি বা আমাদের জন্ম হয়েছে, তো আমাদের সবসময় লড়াই করেই আমাদের এই জায়গাটা মানে করতে হবে। আমি প্রত্যেকটা অ্যাথলেটিক্সকে বলবো লড়াই করো, লড়াই না করলে আমরা আমাদের স্বপ্নে বা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না।
তো আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে কিছু দেখে ভয় পেয়ে কখনোই পিছোবে না, ওই জায়গাটা ধরো। এই যে লক্ষ্যে আমরা বলি যে এইটা আমি আজকে এই পরীক্ষাটা দিলাম, আজকে আমি চাকরি পেলাম না, আমি ছেড়ে দিলাম। আমি বলবো যে প্র্যাকটিসের ক্ষেত্রেও আমি আজকে হয় আমি গোল্ড পেলাম না, না হারলে আমি কিছু শিখতে পারবো না। আমি গিয়ে যদি গোল্ড নিয়ে চলে আসি, ওটা গোল্ড পাওয়া না। আমার যে মেন লড়াইটা, আমি যদি লড়াই করে গোল্ড নিয়ে আসি, সেটা হলো সবথেকে লাইফের বড় পাওয়া। আজকে আমি গেলাম, হয়তো কেউ থাকলো না, আমি ওখানে দৌড়ালাম, দিয়ে গোল্ড নিয়ে চলে এলাম, এটা আমার লড়াই না। আমি যেখানে লড়াই করে গোল্ড নিয়ে আসতে পারবো, সেটাই সবথেকে বড়। যে আমি কষ্ট করেছি, আমার যে কষ্টের ফল পেয়েছি, ওটার আনন্দ একটা আলাদা। একদম। তো আমি প্রত্যেকটা মানে অ্যাথলেটিক্সের আছে বা আরও অন্য মেয়েরা যারা আছে, আমি সবাইকে বলতে চাইবো, যুদ্ধ কখনো ছাড়বে না। তুমি লাস্টে গিয়ে দেখো আমি কোথায় গিয়ে পৌঁছলাম, আমার কি হতে পারে। আমি ওই একটুখানি রাস্তাতে আগালাম, আমি গিয়ে দুপাক দৌড়ালাম, আমি পাচ্ছি না, আমার দ্বারাই আর হবে না, ওটা কখনোই না। আজকে আমি দুপাক দৌড়েছি, কালকে 5 পাক দৌড়াবো, 5 পাক দৌড়াবার পর আমরা 10 পাক দৌড়াবো। দেখি কে বলছে সাফল্য আসবে না। প্র্যাকটিস করলে সাফল্য আসতে বাধ্য, কিন্তু তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছাতে হবে, তোমার প্র্যাকটিসটা ঠিকঠাক রাখতে হবে। আজকে আমি 5 পাক 10 পাক দৌড়েছি, আমার বিশাল কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না। আমরা একবারে 50 পাক 30 পাক 20 পাক করে দৌড়েছি। দৌড়াবার পর 400 মিটার মানে যে আমাদের পেস করে রান করতে হয়, তখন স্যার বলছে 10টা করে 400 করো। ওই 30-40 পাক দৌড়াবার পর, ওয়ার্ম আপ করার পর, অত এক্সারসাইজ করার পর আমরা 4টে করে মানে 10টা করে 400 করছি, তাও টাইমের ভিতরে। এত টাইম করতে হবে, তো গলায় আমুল দিয়ে বমি করে ফেলছি, মানে বমি করছি, স্যার এসে মারছে, ওট এখনো তো 6টা বাকি আছে। বমি করতে করতে দৌড়াচ্ছি, কিন্তু আমাকে শিডিউলটা কমপ্লিট করতে হবে। কখনো মনে হয় আমি আর মরে গেলাম, আমি আর বাঁচবো না, আমার আর কিছু করার নেই। মানে এতটাই প্র্যাকটিসে, মানে বিশেষ করে সবথেকে বেশি কষ্ট অ্যাথলেটিক্সে। আমাকে ওই 300, আমি যেটি আজকে 1 সপ্তাহ প্র্যাকটিস করলাম, আমি যে ওই 3-4 দিন নাইতে প্র্যাকটিস করি, আমি যেই অতদিন প্র্যাকটিস করলাম, সেই প্র্যাকটিসের কোনো মানে ভ্যালু থাকবে না। আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। এই অ্যাথলেটিক্স জিনিসটা এতটাই মানে এবার আমাকে সেইভাবে আমি আজকে শরীরটা চলছে না, আমি যেতে পারছি না, আমি প্র্যাকটিস করতে পারছি না, আমি যাবো না। কিন্তু আবার বলি আমি অতদিন অত কষ্ট করে প্র্যাকটিস করেছি, আমি আজ প্র্যাকটিস যাবো না, তাহলে আমার টাইমটা অনেকটা পিছিয়ে পড়বো। তো না, তখন ওটা মানে মাঠে যাওয়ার জন্য আমি বাড়িতে কতবার মানে করেছি, রান্না হচ্ছে, ভাত ফুটছে, মানে মনটা আমার সেই মানে কেমন হচ্ছে যে আমাকে এই টাইমটা কমাতে গেলে আমাকে এই প্র্যাকটিসটা করতে হবে। যেহেতু এই প্র্যাকটিসটা না করলে আমি ওই জায়গায় যেতে পারবো না। মানে এই যে প্র্যাকটিসের লক্ষ্যটা, আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে প্র্যাকটিস করো, করতে থাকো। আমি কষ্ট করলাম যে আমি ওইখানে কষ্ট করছি, আমি ফলের চিন্তায় কষ্ট করছি বা এরকম কখনোই না। আগে কষ্ট করো, ফল আপনিই চলে আসবে তোমার কাছে। একদম পরিশ্রমে সাফল্যের চাবি। একদম একদম একদম। আমি যদি পরিশ্রম করি, আজকে সাফল্য আসতে বাধ্য। এবার অনেকে অজুহাত দেখায়, আজকে আমার এইটা ছিল, আমি আজকে যেতে পারলাম না, আজকে আমার ওইটা ছিল, ওইটা। কিন্তু না, আমি ওই টাইমটা আমি ঠিকঠাক টাইমে আমি আমার এই কাজটা গুছিয়ে নিয়ে আমাকে ওখানে যেতে হবে। তো আমাকে সেইভাবে আগে থেকে আমি সব কিছু করিনি। কাজ পড়ে রইলো, রাত্রি 11টার সময় এসে আমি বাসন মাজছি, এসে তারপর আটা মাখছি, তারপর আমার ছেলে মেয়ে বসে আছে খাওয়ার জন্য। ছেলে মেয়ে স্বামী প্রচুর সাপোর্ট করেছে। আপনি ভাবুন, এই ঠান্ডাকালেতে আমি 11:30টার সময় প্র্যাকটিস থেকে নিয়ে এসে আটা মাখতে বসছি। বাচ্চারা জেগে থাকবে? ঠিক, কিন্তু বাচ্চারা বসে আছে, কিন্তু খাবে বলে বসে আছে। তো রান্না বান্না করে শুতে খেতে সেই 12:30, প্রত্যেকটা দিন একটাই শিডিউল 12:30। এবার 12:30টার মধ্যে আবার আমাকে 5টার মধ্যে উঠতে হবে, উঠে বাসি কাজ করে আর করে আবার আমাকে 7টা-6টার মধ্যে মাঠে যেতে। সব দিন টাইমে মাঠে ঢুকতে পারছি না, শরীর বডি নিতে পারছে না। আমি যে এত প্র্যাকটিস করছি, আমার ফুটেরও তো দরকার, সেটা হচ্ছে না। আমি যা পেলাম, ভাত পেলাম, একটা রুটি পেলাম, আলুর তরকারি পেলাম, কি একটুখানি যা কিছু যে কোনো সবজি, সেই সবজি দিয়ে খেয়ে কতদিন আমি করব। কিন্তু আমার যে জোরটা এখনও আছে, আপনাদের আশীর্বাদে থাকবে। আমি এটাই চাইবো যে আগামীকাল প্রত্যেকটা মেয়ে লড়াই করো, লড়াই করে দেখো, লড়াই করলে সাফল্য আসতে বাধ্য। একদম অসাধারণ, খুব ভালো লাগলো ম্যাডাম আপনার সাথে কথা বলে। সামনে ম্যাডামের ওয়ার্ল্ড মিট রয়েছে, জাপানে রয়েছে, ব্যাংক ডিটেলস দিয়ে দেবো, আপনারা যেমন যা পারবেন সাহায্য করবেন। সোশ্যাল মিডিয়ায় প্রচুর পাওয়ার, অনেক দর্শক, সবাই যদি একটু একটু করে সাহায্য করেন, সেক্ষেত্রে মানে একটা ভালো অঙ্ক আসা এবং ম্যাডামের ক্ষেত্রে সেই জিনিসটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক সুবিধা হবে। তারকেশ্বরবাসীকে অনেক ধন্যবাদ। তারকেশ্বরের যারা লোকাল ব্যক্তি আছেন, যারা দেখছেন, তারা চেষ্টা করবেন যে এরকম একটা প্রতিভাবান মানুষের পাশে দাঁড়ানোর। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের উচিত বাংলা বাঙালিকে একটা অন্য আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার। বাংলার যে গরিমাটা ছিল সেটা আবার ফিরে আসুক। এরকম ছোটো ছোটো প্রতিভা বর্তমান বাজারে কিন্তু এইভাবেই এগিয়ে কিন্তু বিশ্ব লেভেলের বড়সড় খেতাব অর্জন করে এবং ম্যাডাম অলরেডি কিন্তু বিশ্বজয়ী এবং বড়সড় খেতাবের দাবিদার। ম্যাডাম খুব ভালো লাগলো। আমি ব্যাংক ডিটেলস দিয়ে দেবো, আমাদের টিমের তরফ থেকেও আপনাকে যতটুকু পারবো আমরা একটা ছোট সাহায্যের হাত বাড়িয়ে দেবো। বাকি আপনার সামনের জীবন খুব ভালো কাটুক। আপনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা, ফেসবুক প্রোফাইলটা আমি দর্শকদের ট্যাগ করে দেবো, তারা আপনার কাছ থেকে আপডেট নেবে যে আপনার সামনে কি রয়েছে। একদম দর্শকদের জন্য শেষ কি বলবেন ম্যাডাম?
দর্শকদের জন্য বলবো যে আমার তো সবথেকে বড় ব্যাপার প্রণাম তো নেবেন, আর আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার। আপনাদের সাপোর্ট না থাকলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না, বা এখনও যে দাঁড়িয়ে আছি আমাকে সবাই চেনে পুরোটাই আপনাদের সাপোর্টে। তো আগামীকাল যেইভাবে আমাকে সাপোর্ট করেছেন সেইভাবেই আমাকে সাপোর্ট করুন, যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। একদম ধন্যবাদ ম্যাডাম, একদম সময় দেওয়ার জন্য খুব ভালো লাগলো ম্যাডাম, একদম। এবং আপনার সামনের জীবন আরো খুব ভালো কাটুক, এবং আমাদের আশীর্বাদ করবেন যেন আমরাও জীবনে বড় কিছু একদম, করতে পারি, এবং একদম। আপনার মতন মনের জোরটা থাকে। বিশ্বাস করুন, এই জোরটা থাকলে, এই যে ম্যাডামের কাছ থেকে যে এনার্জিটা নিয়ে গেলাম, ম্যাডামের জোরের 5% পেয়ে গেলে আমি সার্থক একেবারে, সত্যি কথা। মানে আমার আজকে এসে এখানে ধন্য মনে ফিল হচ্ছে, কারণ আমার জীবনের যা অভিযোগ ছিল, যা কিছু ছিল, মনে করতাম এটা নেই সেটা নেই, এটা হচ্ছে না, আমার সব ফিল আপ হয়ে গেছে, সত্যি কথা। একদম ইচ্ছা শক্তি থাকলে, চেষ্টা থাকলে আর কিচ্ছু লাগে না, বাকি পথ এমনি তৈরি হয়ে যায়। এবং ম্যাডামের পথ তৈরি করার দায়িত্ব আমাদের সকলের। ম্যাডামের ইচ্ছা শক্তি, চেষ্টা শক্তির জন্য ম্যাডাম কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে, নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। এবার আমাদের দায়িত্ব এই জিনিসটাকে আরও সামনে নিয়ে গিয়ে বড় কিছু করে দেখানো। এটাই তো খুব আমার ভালো বড় থাকবেন, পাওয়া। একদম খুব ভালো থাকবেন, নমস্কার। আর এরকম ইন্সপায়ারিং একটা পডকাস্ট করে আমি নিজেকে ধন্যবাদ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। কোনোদিন কোনো ভিডিওতে বলি না, এই ভিডিওটাতে বলছি শেয়ার করবেন, 5 জন মানুষ দেখুক, ইন্সপায়ার হোক। জীবনযুদ্ধে যারা লড়ছে তারাও প্লিজ দেখুন, এবং মনে করুন যে আপনি একা নন। এই সমাজে প্রচুর মানুষ এরকম লড়ে, এবং প্রচুর মানুষ এরকম লড়ে কিন্তু আন্তর্জাতিক খেতাব নিয়ে আসে, বড় থেকে বড় কিছু করে ফেলে। তাই আপনি একা নন, আপনি, আমি, আমরা সকলে একটা বিশ্ব পরিবার। চলুন সকলে একে অপরকে সাহায্য করে এইভাবে এগিয়ে যাই। খুব ভালো থাকবেন ম্যাডাম, নমস্কার।